দিনটাই যেন আজকে খুব বিরক্তিকর, তার সাথে সময়টাও অসহ্য লাগছে। পার্লার থেকে লোক এসেছে তোরাকে সাজাতে। তোরা পুতুলের মতো বসে আছে আর মহিলাটা যত্ন করে তাকে সাজাচ্ছে। তোরা বাধ্য হয়ে রৌদ্রের বউ হিসেবে নিজেকে সামলাচ্ছে। মাঝে মাঝে চোখ কুচকাচ্ছে, ঠোঁট কাঁপছে, ভেতরের অস্থিরতা যেন বাইরে বেরোতে চাইছে। তখন কামড় দেওয়ায় প্রায় রৌদ্র তোরার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তোরা বাঁচার জন্য বলেছে বিয়ে করবে। তোরার বিরক্তির মাঝে অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। চোখে অস্বস্তির মিশ্রণ, মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আরো ভারী হয়ে উঠছে। কোনো নারী চাইবে না যে রৌদ্রের মতো একজন স্বামী হোক। তোরার সামনেই রৌদ্র অন্য একটা মেয়েকে ঘনিষ্ঠভাবে স্পর্শ করেছে, আর সেই দৃশ্য দেখেও তোরার মন অজান্তেই উত্তেজিত, ভয় আর বিরক্তির মাঝে দোলাচল করছে। কিভাবে সেই মন আবার রৌদ্রের দিকে টান খায় তা সে নিজেও বুঝতে পারছে না। পার্লারের মহিলাটা তোরাকে সাজিয়ে দিয়ে নিজেই বলল, ওয়াও ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার তো আপনার থেকে চোখ ফেরাতেই পারবে না। তোরা বিরক্ত হয়ে উঠল, ঠোঁট কামড়ে আয়নায় নিজেকে দেখল। কিছুক্ষণ নিজের রূপ দেখার পর নিজেই থমকে গেল। লাল খয়েরি রঙের লেহেঙ্গা, শরীর ভর্তি গহনা, ভারী মেকআপ, সব মিলিয়ে সত্যি সুন্দর লাগছে। তোরা মনে মনে নিজেকে নিজেই ছোট্ট প্রশংসা করলো, যদিও রাগ আর অস্থিরতা এখনো ভেতরে জমে আছে। মহিলাটা নিজের ব্যাগে সবকিছু তুলতে লাগলো। যখন ফোন তুলতে যাবে তোরার চোখ পড়লো মহিলাটার ফোনের দিকে। তোরা সঙ্গে সঙ্গে মহিলাটাকে বলল, আন্টি একটা হেল্প করবেন? মহিলাটা মুচকে হেসে বলল, হ্যাঁ বলো, কি হেল্প করতে পারি? আসলে আন্টি, আপনার ফোনটা একটু দিতে পারবেন? আমি একটা জায়গায় কল দিতে চাচ্ছিলাম। মহিলাটা কিছুক্ষণ কিছু ভেবে বলল, ওকে নাও। মহিলাটা ফোন এগিয়ে দিল। তোরা রোবটের মতো ফোন নিয়ে বাবার নাম্বার ডায়াল করে কল দিল। কয়েকবার রিং হলো, কিন্তু কেউ ধরলো না। তোরা বিরক্ত হয়ে বাড়ির টেলিফোনেও কল দিল। সেখানে কল দেওয়ার সঙ্গে সঙ্গেই কেউ রিসিভ করলো। তোরা সঙ্গে সঙ্গে বলল, হ্যালো, আমি তোরা বলছি, শুনতে পাচ্ছ কেউ? ওপাশ থেকে রৌশনী খানের কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা যেন উৎকণ্ঠায় কাঁপছে। হ্যাঁ তোরা, আমি তোর চাচি। তুই ঠিক আছিস তো? তোরা এখন কোথায়? আর রৌদ্র কোথায়? তোরার চোখ ভরে উঠলো অশ্রুতে। গলায় কাঁপুনি আর নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে তাড়াহুড়োয়। হ্যাঁ চাচি, আমি ঠিক আছি চাচি, আমাকে বাঁচাও। আমি রৌদ্র ভাইয়াকে বিয়ে করবো না, আমাকে জোর করে বিয়ে করছে। প্লিজ তুমি আমাকে বাঁচাও। পাশ থেকে রৌশনী খানের কণ্ঠটা ভীষণ চিন্তিত হয়ে উঠল। কি বলছিস? রৌদ্র তোর পাশে আছে? একটু ওর কাছে দে, আমি কথা বলবো। তোরা ডুকরে কেঁদে উঠল। গলার স্বর কেঁপে যাচ্ছে ভয় আর অসহায়তায়। না না চাচি, রৌদ্র ভাইয়া জানলে আমরা সর্বনাশ করে ফেলবে। তুমি বাবাকে, চাচাকে, সবাইকে বলো আমাকে রৌদ্র জোর করে বিয়ে করছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলো। রৌশনী খানও যেন ফোনের অপর পাশ থেকে কেঁপে উঠলেন। কণ্ঠটা ভারী হয়ে এলো। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি এখনই তোর চাচাকে বলছি, ঠিক আছে? তুই ভয় পাবি না মা। তোরা আবার কাপা কাপা গলায় কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ পেছন থেকে শক্ত একটা হাত এগিয়ে এসে ফোনটা তোরার হাত থেকে ছিনিয়ে নিল। তোরা চমকে উঠল, বুক ধক করছে। ঘুরে দাঁড়াতেই দেখে রৌদ্র দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই ভয়ানক বাঁকা হাসি। তোরা এক ধাপ পিছিয়ে গেল, চোখে আতঙ্ক, মুখে নিঃশব্দ চিৎকার যেন আটকে আছে। রৌদ্র নিচের দিকে তাকিয়ে নাম্বারটা দেখলো, হালকা হাসলো, তারপর মুখে একরাশ মিথ্যে আনন্দ নিয়ে ফোনটা কানে ধরে বলল, হাই মম, কেমন আছো? খুব মিস করছো আমাকে, তাই না? ওপাশ থেকে রৌশনী খানের গলা প্রায় কাঁপছে রাগে আর অবিশ্বাসে। কে? রৌদ্র? এই রৌদ্র, তোর কি হয়েছে? সমস্যা কি তোর? তুই তোরাকে নিয়ে গিয়েছিস কেন? আবার ওকে জোর করে বিয়েও করছিস? এইসবের মানে কি? রৌদ্র রৌশনী খানের কণ্ঠে উদ্বেগ শুনেও একচুল বদলানো না, বরং আরো গভীরভাবে হাসলো। ঠোঁটের কোণে কৌতুকের রেখা টেনে মসৃণ গলায় বলল, মম, তোমার ছেলের মনে ধরেছে তোরাকে। মম, আমি তোরাকে চাই, ওকে বিয়ে করছি। এখন থেকে তোরা তোমার আদরের পুত্রবধূ। ওপাশ থেকে রৌশনী খান প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, রৌদ্র বাবা, পাগলামো করিস না, এদিকে সে পাগল হয়ে যাচ্ছে। বাবাটা ভালো, তোরাকে নিয়ে চলে আয় প্লিজ। রৌদ্র চোখ হাত বোঝা করে হালকা হাসি নিয়ে উত্তর দিল, সম্ভব নয় মম। তোমার ছেলে যে জিনিস একবার নিয়ে আসে সেই জিনিস ফেরত দেওয়ার মানেই হয় না। আর শিহাব, ওই শালারে বইল ভালো একটা মেয়ে দেখিয়ে বিয়ে করে ফেলতে, আমাদের মাঝে যেন না আসে, না হলে আমি খারাপ হতে এক পাও পিছপা হব না। রৌদ্র বাবা দেখ, পাগলামি করিস না তুই, শুনছিস? রৌদ্র এবার ঠোঁটের কোণে একরাশ ব্যঙ্গ নিয়ে বলল, মম, রাখছি, আমার বিয়ের সময় হয়ে গেছে, নিজের খেয়াল রেখো, আর ড্যাডকে আমার কথা জানিয়ে দিও। বাই মম। কথাটা বলেই রৌদ্র ফোনটা টুস করে কেটে দিল। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। যে হাসিটা কিছুক্ষণ আগে ঠোঁটে খেলছিল তা মিলিয়ে গিয়ে জায়গা নিল একরাশ কঠোরতা। চোখে যেন ভয়ঙ্কর ঝড় ঘনীভূত হচ্ছে। সে ধীরে ধীরে পার্লারের মহিলাটার দিকে এগিয়ে গেল, ঠান্ডা নিয়ন্ত্রিত কণ্ঠে ফোনটা তার হাতে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও।
মহিলাটা কিছু বুঝে ওঠার আগে রৌদ্রের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে এক মুহূর্তও দেরি করলো না। মাথা নিচু করে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু তোরা আর রৌদ্র। একটি ভারী নীরবতার চারপাশে ছড়িয়ে পড়ল। রৌদ্রের চোখে তখন এক অদ্ভুত ঝড়, রাগ, আকর্ষণ আর জেদ মিশে একাকার হয়ে আছে। মুহূর্তে সে চোখ পাকিয়ে তুরার দিকে তাকালো। সে চাহনিটা এতটাই ভয়ঙ্কর যেন কোনো দগ্ধ অগ্নিকণা নিঃশব্দের সামনে ছুটে আসছে। তোরা স্থির হয়ে গেল। বুকের ভেতর ধরফরানি এমন ছুটে পাচ্ছে যেন চারপাশ শুনে ফেলবে। রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। প্রত্যেকটি পদক্ষেপ যেন ভারী হয়ে আঘাত করছে মেঝেতে। তোরা এক ধাপ করে করে পেছাতে লাগলো। ভয় চোখে বড় বড় হয়ে গেছে তার। পেছাতে পেছাতে দেয়ালের সাথে গিয়ে ঠেকে। পেছানোর আর কোনো জায়গা নেই। রৌদ্র মুহূর্তে এসে তোরাকে দেয়াল আর নিজের দুই হাতের মাঝে বন্দি করে ফেলল। দেয়ালের ঠান্ডা ছোঁয়া আর রৌদ্রের শরীরের উষ্ণতা মিলেমিশে তোরার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। রৌদ্রের গরম নিঃশ্বাস তোরার মুখ ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোম কেঁপে উঠছে তার। রৌদ্রের চোখ থেমে আছে তোরার ঠোঁটে। সেই কাপা ঠোঁটের পাশে ছোট্ট তিলটা যেন তার ধৈর্য নিয়ে খেলা করছে। তার বুকের ভেতর অস্থিরতা কাজ করছে। ইচ্ছে করছে ওই ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিতে। কিন্তু রৌদ্র বিয়ের আগে তোরাকে গভীরভাবে ছুঁতে চায় না। রৌদ্র কোনোভাবে নিজেকে সংযত রাখলো। মুখটা তোরার কানের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস স্বরে বলল, জানেমান, চোখ খোল। এভাবে চোখ বন্ধ রাখলে আমি কিন্তু গভীরভাবে ছুঁয়ে দিব। তোরা চমকে উঠে পিল পিল করে চোখ মেলল। আর চোখ খোলার সাথে সাথেই রৌদ্রের সেই নেশাগ্রস্ত দৃষ্টি দু চোখে চোরা পড়ল তোরার চোখে। চোখে চোখ পড়তেই মুহূর্তের মধ্যে রৌদ্রের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে তোরার দিকে ঝুঁকে এলো। নাক প্রায় বরাবর ছুঁয়ে যাবে। কণ্ঠে মিশে গেল অদ্ভুত এক মাদকতা। ফিস ফিস করে বলল, তুই এত সুন্দর কেন বলতো? তোকে এত সুন্দর হতে কে বলেছে? তুই জানিস তোর এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে করে তোর উপরের সৌন্দর্যের সঙ্গে ভেতরের সৌন্দর্যটাও নিজের করে নিতে। তোরা কিছুই বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে আগুন, ঘৃণা, রাগ সব মিলেমিশে যেন তার বুকের ভেতর তাণ্ডব করছে। যদি আজ সামর্থ্য থাকতো তাহলে সে মুহূর্তে রৌদ্রকে ঠাসে একের পর এক থাপ্পড় দিত। কিন্তু না, আজ সে বাধা। কারণ সে জানে রৌদ্র যদি এখন খেপে যায় তাহলে সে নারী হয়ে আর রক্ষা পাবে না। এই মানুষটা এক পাও পিছিয়ে যাবে না তোরার কলঙ্ক করতে। তার গায়ে নতুন এক দাগ আঁকতেও দ্বিধা করবে না। রৌদ্র তোরাকে কিছু না বলতে দেখে এক ঝটকায় তোরার কোমর চেপে ধরে একদম কাছে এনে ফেললো। তোরা চমকে উঠে পড়লো। বুক ধুকপুক করা শুরু করলো। ইচ্ছে করছে রৌদ্রকে মরিচের কুড়ায় পানিতে ডুবিয়ে মারতে। রৌদ্র তোরার মুখের দিকে তাকিয়ে থাকলো। তোরার চোখ, সেই পাপড়ে ঠোঁট সবকিছু যেন রৌদ্রকে খুব টানছে। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীতে যেন এখন রৌদ্রের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। রৌদ্র আর নিজেকে ঠিক রাখতে পারলো না। এক ঝটকায় তোরার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। তোরা চোখ বড় বড় করে রৌদ্রের কাছ থেকে আসতে চাইলো, কিন্তু রৌদ্র আরো শক্ত করে চেপে ধরল। রৌদ্র পাগলের মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তোরার ঠোঁটে গম্ভীর চুম্বন আর সাথে কামড়ের পর কামড়, সব মিলিয়ে যেন তোরার ঠোঁট জোড়াই এখন রৌদ্রের মনের সুখ হয়ে দাঁড়িয়েছে। পাক্কা 5 মিনিটের পর রৌদ্র তোরার ঠোঁট ছাড়লো আর তোরার সাথে সাথে হেলিয়ে পড়ল। রৌদ্র চমকে উঠে তোরার গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, এই জান, কি হয়েছে? এইভাবে ঘুমিয়ে পড়লি কেন? এই জান, চোখ খোল। কিন্তু তোরার কোনো সারা শব্দ নেই। একদম স্ট্রেট হয়ে চোখ বন্ধ করে আছে। রৌদ্রের আর বোঝার বাকি নেই তোরা যে সেন্স হারিয়ে ফেলেছে। মুহূর্তে রৌদ্র লম্বা শ্বাস নিয়ে চোখে উত্তেজিত ঝিলিক নিয়ে বলল, জান, তুই আমার এই সামান্য স্পর্শই সামলাতে পারলি না? তাহলে যখন গভীরভাবে স্পর্শ করব তখন তো তোকে খুঁজেও পাওয়া যাবে না। আর রৌদ্র, তুই কার মায়ায় পড়লি? এ তো তোর একটু উষ্ণ নিঃশ্বাসী সেন্স হারিয়ে ফেলেছে। তাহলে তোকে কিভাবে সামলাবে? দিস ইজ নট এ ওয়ার্ক। খানবাড়ির ঘর জুড়ে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। রৌশনী খানের মুখে রৌদ্র আর তোরার বিয়ের খবরটা যেন সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। আনোয়ার খান বারবার ফোনে কথা বলছেন, থানার অফিসারদের তাগাদা দিচ্ছেন, তবুও কোনো খোঁজ মিলছে না তাদের। রৌশনী খান কপালের পাশে হাত রেখে চুপচাপ বসে আছেন, মুখে কষ্ট আর উদ্বেগের ছাপ। ঘরের বাতাস ভারী হয়ে আছে। সবাই জানে রৌদ্র কিছু না কিছু বড় ভুল করছে, কিন্তু কেউ তার নাগাল পাচ্ছে না। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে শিহাব ভেতরে ঢুকে। তার মুখ গম্ভীর, চোখের ভেতর ঘুমহীনতার দাগ যেন অনেকটা ভেবে এসেছে কিছু বলবে। ঘরের সবাই তাকায় তার দিকে।
রৌশনী খান, আনোয়ার খান, আশিক খান সবাই অবাক হয়, আবার একরকম অস্বস্তিও অনুভব করে। শিহাব এগিয়ে গিয়ে কোনো কথা না বলে সরাসরি আশিক খানের সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠ কাঁপছে, তবু সে দৃঢ়ভাবে বলে ওঠে, আঙ্কেল প্লিজ আপনারা রৌদ্রকে বোঝান, সে যেন তোরাকে দিয়ে যায়। আমি কথা দিচ্ছি রৌদ্র দিয়ে গেলেই আমি তোরাকে বিয়ে করব। শুধু আপনারা একটাবার বোঝান রৌদ্রকে। শিহাবের কথা শেষ হতেই ঘরের ভেতর আবারও নীরবতা নেমে আসে। রৌশনী খান মাথা তুলে তাকান, চোখের কোণে জল টলমল করে। আনোয়ার খান গভীর নিঃশ্বাস ফেলেন। মনে হয় যেন বুকের ভেতর রাগ, দুঃখ, হতাশা সব একসাথে জড়ো হয়েছে। আশিক খান শিহাবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনে হচ্ছে ভেতরে যেন প্রচন্ড ঝড় বইছে। রৌশনী খান শিহাবের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল কঠোর বাস্তবতার ভাব। ধীরে ধীরে বললেন, বাবা তোরা আর রৌদ্রের বিয়ে, রৌদ্র কোনোভাবেই তোরাকে আনবে না। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো শিহাবের বুকের ভেতর। মুহূর্তেই তার চারপাশের পৃথিবীটা ঝাপসা হয়ে গেল। মাথার ভেতর শব্দ থেমে গেল, শুধু কানের ভেতর নিচের হৃদস্পন্দনে থরি বাজতে থাকলো। বুকের গভীরে এক অসহ্য ব্যথা জেগে উঠল, একটা ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। সে কিছুক্ষণেরই জন্য স্থির হয়ে রইল, তারপর হঠাৎ কাঁপা কণ্ঠে বলল, আন্টি প্লিজ আপনি রৌদ্রকে বোঝান, আমি তোরাকে চাই। আন্টি তোরা আমার বহুদিনের পছন্দ, অর্থাৎ আমার ভালোবাসা। ওরে না পাইলে আমি আমি শেষ হয়ে যাব আন্টি। এই কথাগুলো বলেই শিহাব হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল। তার দুই হাত মুঠো হয়ে গেল, চোখ থেকে টলটল করে অশ্রু গড়িয়ে পড়ছে। সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ছেলেরা নাকি কাঁদে না, এই কথাটা যেন আজ মিথ্যা প্রমাণ করে দিচ্ছে শিহাব। চোখে তার অসহায়তা, বুকে তার হারিয়ে ফেলার যন্ত্রণা। কখন যে সে তোরাকে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না, কিন্তু আজ যখন তোরাকে হারিয়ে ফেলেছে তখন তার মনে হচ্ছে যেন নিজের সমস্ত পৃথিবীটাই ভেঙে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। শিহাবের সে অসহায় ভাঙা চেহারা দেখে খানবাড়ির সবার বুকটা কেমন হালকা কেঁপে উঠল। এতটা যন্ত্রণা এক তরুণ মানুষকে কাঁদতে দেখা সত্যিই সহ্য হচ্ছে না কারোই। রৌশনী খান নিজের আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন, চোখে তার অনুশোচনা, মুখে কষ্টের রেখা। তার বুক কেঁপে উঠছে কান্নার দমে। ঘরের বাতাস ভারী হয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু রৌশনীর কান্না আর শিহাবের দম বন্ধ করে রাখা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আশিক খান ধীরে ধীরে এগিয়ে এসে শিহাবের পাশে বসে পড়লেন। তিনি নিচের হাত বাড়িয়ে শিহাবের দুই কাঁধে রাখলেন, তারপর দৃঢ় কণ্ঠে কিন্তু কষ্টভরা চোখে বললেন, বাবা শিহাব আমরা সত্যি তোমার কাছে লজ্জিত। আমরা জানতাম না রৌদ্র এত বড় একটা কাজ করবে। তুমি প্লিজ আমাদের ওপর রাগ কইরো না, হয়তো ভাগ্যে এটা লেখা ছিল। কথাগুলো বলার সময় আশিক খানের চোখের কোণে জল টলমল করছিল। তিনি এক মুহূর্তের জন্য সাহস পাচ্ছিলেন না শিহাবের চোখে তাকাতে, কারণ সেখানে ছিল এক ভাঙা স্বপ্নের প্রতিচ্ছবি, আর ছিল এমন এক ভালোবাসা, ব্যথা যা তারা কেউ ফিরিয়ে দিতে পারবে না। রৌশনী খান কান্নার মাঝেও শিহাবের দিকে তাকিয়ে মাথা নেড়ে শুধু বললেন, বাবা আমরা বুঝতে পারিনি রৌদ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে। তুমি বাবা মনে কষ্ট নিও না। শিহাব ধীরে ধীরে কাপা হাতে চোখের জল মুছে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন আর কান্না নেই, সেখানে এক অদম্য জেদ, এক পুড়ে যাওয়া ভালোবাসার তীব্র শপথ জ্বলছে। সে চারপাশে তাকালো, সবাই চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আবার কারো উপর রাগ নেই, তবে আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, আমি তোরাকে ছাড়তে পারবো না। আমি তোরাকে খুঁজে বের করব। আমি নিশ্চিত তোরা ভালো নেই, আমি থাকতে আমার তোরার কিছু হতে দিব না। যদিও এই রৌদ্র পাকতলায় তোরাকে রাখে, তবুও আমি ওকে খুঁজে বের করব। আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তাকে খুঁজে বের করব। যদি ওকে পেতে হলে আমার রৌদ্রের সাথে লড়তেও হয়, তাহলে আমি লড়বো, ভালোবাসার শক্তি দিয়ে লড়ব। হয় জয় হব, নয় ক্ষয় হব, তবুও আমি হাল ছাড়বো না। আমার নিঃশ্বাস থাকা অবধি তোরাকে ছাড়বো না, কখনোই না, কোনোদিনও না। শেষে শিহাব ধীরে ধীরে মুখে অর্ধেক অর্ধেক কথা আক্ষেপ নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিহাব যেতেই বাড়ির ঘরে ফের নেমে এলো নীরবতার গভীরতা। সবাই যেন তার ছেলের মতোই বেদনার সঙ্গে সম্পর্কিত, কিন্তু কিছু বলতে পারছে না। মুহূর্তের মধ্যেই আশিক খান নিজেকে আর ধরে রাখতে পারলেন না, হঠাৎ কাঁদতে শুরু করলেন। চোখের জলে তার গলায় ধরে আছে হৃদয়ের ব্যথা। পাশে তনুজা খান এগিয়ে এসে আশিক খানের কাঁপতে থাকা কাঁধে হাত রাখলেন, সহমর্মিতা আর মায়ার ছোঁয়া দিয়ে। আশিক খান চোখে জল ভাসিয়ে তাকিয়ে বললেন, ছেলেটা সত্যিই কষ্ট পেয়েছে, দেখছো কিভাবে কেঁদে গেল। পুরুষ মানুষ সহজে কাঁদে না, আর তখনই কাঁদে যখন পৃথিবীর সবচেয়ে বড় আঘাত পায়, আর আজ সে আঘাতটাই শিহাব পেয়েছে।
তনুজা খান শুধু মাথা নেড়ে তার কষ্টের সঙ্গে একরকম মিলে গেলেন। ঘরের ভেতরে নীরবতা আবারও ঘিরে ধরল, শুধু বেদনাই বাকি, আর প্রত্যেকের মনে গভীরভাবে বেঁধে রাখা সহমর্মিতা। শিহাব খান বাড়ি পেরিয়ে বাইরে এসে থেমে গেল। সন্ধ্যার হালকা বাতাসে তার চুল উড়ছে, চোখ লাল হয়ে আছে কান্নায়। সে ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে তুরার একটা ছবি ভেসে উঠল, তুরার হাসি, সেই চেনা চোখের মায়া যেন মুহূর্তেই তার বুকের ভেতর স্বাভাবিক জাগিয়ে তুলল। গাড়ির সামনে দাঁড়িয়ে সে নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর কাপা কণ্ঠে বলল, তুমি যেখানেই থাকো তোরা, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আমি জানি তোরা তুমি আমাকেই চাও, ওই রৌদ্রকে না। তুমি চিন্তা করো না, তোমার শিহাব ঠিকই তোমাকে খুঁজে বের করবে। শুধু আমি গেলে তুমি আমার সাথে এসো, আর আমার বিশ্বাস তুমি আমার সাথে আসবে। আই লাভ ইউ তোরা, লাভ ইউ সো মাচ তোরা। শেষ কথাগুলো বলার সময় শিহাবের কণ্ঠ ভেঙে গেল, চোখের জল আবার গড়িয়ে পড়লো গালে। সে ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরলো, যেন সেই ছবিটার মধ্যেই তার পুরো পৃথিবী, তার ভালোবাসা, তার শান্তি লুকিয়ে আছে। ঠোঁটে হালকা এক হাসি ফুটলো, কিন্তু সেই হাসির ভেতরে ছিল গভীর যন্ত্রণা, অশেষ মায়া আর প্রতিজ্ঞা। বাতাসে যেন তোরার নাম ভেসে উঠল, আর শিহাবের বুকের ভেতর প্রতিধ্বনি হলো, আমি তোমায় খুঁজে বের করবই যেভাবেই হোক। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।